বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের অনুশীলনী 4-এর যে প্রশ্নগুলো আছে, আমরা সবগুলো প্রশ্ন এই ভিডিওর মাধ্যমে বুঝে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ভিডিওটি যাতে লং না হয় এ কারণে আমরা অ্যান্সারগুলো এখানে লিখে রেখেছি। আমরা প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার এক এক করে বুঝে দেব। তো আমাদের 1 নম্বরে বলা আছে যে নিচের বাক্যগুলোকে গাণিতিক বাক্যে প্রকাশ করো এবং খোলা বাক্য ও গাণিতিক বাক্য শনাক্ত করো। ঠিক আছে, তো আমাদের এখানে 1-এর 1, 2, 3 তিনটি প্রশ্ন দেওয়া আছে। তো দেখেন আমরা এখানে কি লিখেছি, গাণিতিক বাক্য এবং খোলা বাক্যটা আসলে কি আমরা যদি একটু দেখি, যখন একটি বাক্য সত্য না মিথ্যা সেটা নির্ণয় করা যায়, একটা বাক্য সত্য না মিথ্যা সেটা আমরা নির্ণয় করতে পারবো, তখন সেই বাক্যটাকে গাণিতিক বাক্য বা বন্ধ বাক্য বলবো। আর যখন একটা বাক্য সত্য না মিথ্যা সেটা যাচাই করার জন্য আমাদের অক্ষর প্রতীক বা বিশেষ প্রতীকের উপর নির্ভর করতে হয়, তখন সেই বাক্যটিকে আমরা খোলা বাক্য বলবো। ঠিক আছে, তো দেখেন আমরা যদি 1-এর 1 নাম্বারটা দেখি যে 9-কে 7 দ্বারা গুণ করলে গুণফল 80 হয়। ঠিক আছে, তো আমরা 9 গুণন 7 লিখবো, অর্থাৎ 9-কে 7 দ্বারা গুণ করো, ইকুয়াল চিহ্ন দিয়ে আমরা লিখবো হচ্ছে 80। তো আমরা যদি 9 আর 7 গুণ করি তাহলে 7 9 63 হয়, তাহলে 63 সমান হচ্ছে 80। তো আমরা এই বাক্যটা সত্য না মিথ্যা এটা কিন্তু আমরা বলতে পারতেছি। যেহেতু বাক্যটি সত্য না মিথ্যা আমরা বলতে পারতেছি, তার কারণে আমরা এই বাক্যটাকে কি বলবো, বাক্যটি গাণিতিক বাক্য বা বন্ধ বাক্য বলবো। আর বাক্যটা হচ্ছে অবশ্যই কি ভুল, 63 আর হচ্ছে 80 কি সমান হতে পারে না, তাই না? আচ্ছা, আর এখানে আমরা কিছু হচ্ছে প্রতীক দিচ্ছি, সংখ্যা প্রতীক, প্রক্রিয়া প্রতীক, এরপরে হচ্ছে ছোট বড়, ছোট নয় অথবা বড় নয়, এরকম কিছু আমরা এখানে প্রতীক লিখে রেখেছি, এগুলো তোমরা দেখে নিতে পারো। তো দেখেন এরপরে যে 2 নম্বর প্রশ্নটা আছে এখানে দেওয়া আছে যে 42 থেকে ক বিয়োগ করলে 35 হয়। তো আমরা তাহলে 42 লিখব, এর থেকে ক বিয়োগ করবো, যে ক 42 মাইনাস ক, ঠিক আছে, ইকুয়াল 35। যেহেতু বলেছে যে 42 থেকে ক বিয়োগ করলে 35 হবে, তার মানে 42 থেকে ক বিয়োগ করলে ইকুয়াল চিহ্ন দিয়ে আমরা 35 লিখব। তো এখানে আমরা বাক্যটা সত্য না মিথ্যা এটা কিন্তু আমরা সরাসরি বলতে পারতেছি না। যেহেতু বলতে পারতেছি না, আমরা বিশেষ একটা প্রতীক ক এর উপর নির্ভর করতে হচ্ছে, বা অক্ষর প্রতীক ক এর উপর নির্ভর করতে হচ্ছে, তার কারণে আমরা বলবো এই বাক্যটি হচ্ছে খোলা বাক্য। আর যদি আমরা সরাসরি বলতে পারতাম যে বাক্যটি সত্য না মিথ্যা, তাহলে সেটা হয়ে যেত গাণিতিক বাক্য। যেহেতু বলতে পারতেছি না, অক্ষর প্রতীকের উপর নির্ভর করতে হচ্ছে, তার কারণে আমরা বলবো বাক্যটি খোলা বাক্য। এরপরে যদি আমরা 3 নম্বর প্রশ্নটা দেখি, এখানে কি দেওয়া আছে যে 120-কে 40 দ্বারা ভাগ করলে ভাগফল 3 হয়। তো আমরা 120-কে যখন 40 দ্বারা ভাগ করি, তো ভাগ করলে দেখি হচ্ছে কত হয়, 3 হয়। তাহলে আমরা কি বলতে পারি, যেহেতু আমরা এখানে সত্য না মিথ্যা সেটা বলতে পারতেছি, তার কারণে আমরা বলবো বাক্যটি গাণিতিক বাক্য বা বন্ধ বাক্য, এবং বাক্যটি কি সঠিক, তাই না? যেহেতু 120-কে 40 দ্বারা ভাগ করলে 3 হয়। এরপরে দেখেন আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের 1 নম্বরের যে অ্যান্সারগুলো ছিল সেগুলো। এরপরে যদি আমরা 2 নম্বর যে প্রশ্ন আছে সেটা যদি একটু লক্ষ্য করি, তো দেখেন এখানে বলা আছে যে নিচের খোলা বাক্যগুলোর অজানা প্রতীকের মান বের করো যেন বাক্যগুলো সত্য হয়। তাহলে নিচের খোলা বাক্যগুলোর অজানা প্রতীকের মান বের করো যেন বাক্যগুলো সত্য হয়। তো 1 নম্বরে দেওয়া আছে একটি ত্রিভুজের ক বাহু আছে। ঠিক আছে, একটি ত্রিভুজের ক সংখ্যক বাহু আছে। তো আমরা কি জানি যে 3টি বাহু দ্বারা আবদ্ধ সীমাবদ্ধ বা আবদ্ধ ক্ষেত্রকে কি বলে, ত্রিভুজ বলে। যেমন এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, আমরা এখানে একটা ত্রিভুজ লিখেছি। তাহলে 3টি বাহু দ্বারা আবদ্ধ সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলে, ত্রিভুজ বলে। তাহলে ত্রিভুজের কয়টা বাহু থাকে, 3টি বাহু থাকে, তাই না? তাহলে আমরা বলতে পারি যে আমাদেরকে বলছে যে একটি ত্রিভুজের ক বাহু আছে, তাহলে ক ইকুয়াল 3, যেহেতু 3টা বাহু থাকে। এরপর হচ্ছে 2 নাম্বার, যে ক টাকার জিনিস কিনে 50 টাকা দিয়ে 23 টাকা ফেরত নেওয়া হলো। তাহলে কি করা হয়েছে, ক টাকার জিনিস কিনে 50 টাকা দিয়ে 23 টাকা ফেরত নেওয়া হয়েছে। তাহলে আমরা কি লিখবো, 50 মাইনাস ক ইকুয়াল 23। ঠিক আছে, তাহলে আমরা এখন এই যে 50-এর সামনে কোনো চিহ্ন নাই, মানে আমরা বলতে পারি কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, তাই না? অথবা আমরা এখানে কি করতে পারি, এই যে মাইনাস যে কটা আছে এই কটাকে আমরা ওই পাশে নিয়ে যেতে পারি, ইকুয়াল চিহ্ন ডান পাশে নিয়ে যেতে পারি। তাহলে কর সামনে যদি মাইনাস চিহ্ন থাকে ইকুয়াল চিহ্নের বাম পাশে, তাহলে ডান পাশে যায় সেটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে,
আর এই যে 23-23-এর সামনে আমাদের ডান পাশে কি ছিল, কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে, তাহলে সেইটা বাম পাশে হয়ে যাবে কি মাইনাস। ঠিক আছে, তাহলে 50 - 23 হয়ে গেল। এখন যদি 50, এখন আমরা আবার কি করতে পারি, এই যে ক যেটা ডান পাশে আছে সেটাকে বাম পাশে নিয়ে আসতে পারি, আর অর্থাৎ ডান পাশেটা বাম পাশে আর বাম পাশে যা আছে সেটাকে ডান পাশে নিয়ে যেতে পারি একই সাথে। ঠিক আছে, তাহলে আমাদের চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এখন যদি আমরা 50 থেকে 23 বাদ দিই তাহলে কত হয়, 27 হয়। অর্থাৎ 10 থেকে 3 বাদ দিলে 7, হাতে থাকে 1, 1 আর 2 এর 3, 5 থেকে 3 বাদ দিলে 2, তাহলে ক সমান হচ্ছে 27। তাহলে আমরা কি বলতে পারি যে বাক্যটি সত্য। ঠিক আছে, যেহেতু আমাদেরকে বলছি যে ক টাকার জিনিস কিনে 50 টাকা দিয়ে 23 টাকা ফেরত নেওয়া হলো। আচ্ছা, তাহলে আমরা এখন দেখি এখানে আমরা কি লিখতে পারি, যে 50 থেকে যদি আমরা আচ্ছা আমরা এখানে যদি 50 থেকে 27 বাদ দিই তাহলে এখানে 23 হয়। ঠিক আছে, বাম পাশেও 23 ডান পাশেও 23, তাহলে আমাদের বাক্যটা কি হয়ে গেল, সত্য হয়ে গেল। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে 3 নাম্বার প্রশ্নগুলো। তো দেখেন এখানে কি বলা আছে, যে বর্গাকৃতির কিছু কাগজ আছে যার একটি বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার। এখন 1 নম্বরে আমাদেরকে বলা আছে, তাহলে প্রশ্নটা কি আমরা একটু ভালোভাবে দেখি, যে বর্গাকৃতি মানে কি, একদম বর্গের মতো দেখতে, অথবা যার 4টা বাহুর দৈর্ঘ্য সমান। আমরা জানি বর্গের 4টা বাহু থাকে, তাই না? তাহলে বর্গাকৃতির কিছু কাগজ আছে যে কাগজগুলোর 4 বাহুর দৈর্ঘ্যই কি সমান, যার একটি বাহুর দৈর্ঘ্য আমাদেরকে দেওয়া আছে ক সেন্টিমিটার। তাহলে এখন বলা আছে বর্গাকৃতির কাগজটির পরিসীমা কত। তাহলে বর্গাকৃতি কাগজের পরিসীমা সমান আমরা কি লিখতে পারি, যে 4 গুণন 1 বাহুর দৈর্ঘ্য। যেহেতু 4 বাহু সমান, তাহলে 4কে যদি 1 বাহুর দৈর্ঘ্য দ্বারা আমরা গুণ করি তাহলে বর্গাকৃতির কাগজটির পরিসীমা পেয়ে যাব। তাহলে 4 গুণন 1 বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে ক, তাহলে 4 ক সেন্টিমিটার। ঠিক আছে, এখানে আমরা দেখতেই পারতেছি, আমরা যদি একটা উদাহরণের মাধ্যমে দেখি, যে এটা হচ্ছে একটা বর্গ, এই বাহুর দৈর্ঘ্য 2, এই বাহুর দৈর্ঘ্য 2, এই বাহুর দৈর্ঘ্য 2, এই বাহুর দৈর্ঘ্য 2, যেহেতু বর্গের 4টা বাহুর দৈর্ঘ্য সমান, তো আমরা যদি পরিসীমা বের করতে চাই তাহলে সবগুলো বাহু যোগ করব, অথবা একটা বাহুর দৈর্ঘ্যকে আমরা 4 দ্বারা গুণ করব। এখানে তাহলে একটা বাহু, 2টা বাহু, 3টা বাহু, 4টা বাহু, তো আমরা যদি 4টা 2 যোগ করি তাহলে 8 হয়, অথবা এক বাহুর দৈর্ঘ্য 2কে যদি আমরা 4 দ্বারা গুণ করি 4 2 8 হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখেন আমরা যদি 2 নাম্বার প্রশ্নটা একটু দেখি, 3-এর যে 2 নাম্বার প্রশ্ন, এখানে কি বলা আছে, যে এরকম 3টি বর্গাকৃতি কাগজের মোট ক্ষেত্রফল কত। তাহলে আমাদের একটা বর্গাকৃতির কাগজের দৈর্ঘ্য দেওয়া আছে ক, এখন বলা হচ্ছে এরকম 3টি বর্গাকৃতি কাগজের মোট ক্ষেত্রফল কত। তাহলে আমরা কিভাবে লিখতে পারি, যে আমরা আবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি জানি, দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গমিটার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 1 বাহুর দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে 1 বাহুর দৈর্ঘ্য। যেহেতু বর্গের কি থাকে, দৈর্ঘ্য প্রস্থ সমান থাকে, তাই না? তাহলে 1 বাহুর দৈর্ঘ্য আমাদেরকে এখানে দেওয়াই আছে ক, তাহলে আবার হচ্ছে 1 বাহুর দৈর্ঘ্য ক, তাহলে ক গুণন ক, তাহলে ক আর ক গুণ করলে কি হবে, ক স্কোয়ার হবে। ঠিক আছে, কি হবে, ক আর ক গুণ করলে কি হবে, ক স্কোয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে এটা আমরা পেয়ে গেলাম কয়টা বাহুর কয়টা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ঠিক আছে, এই যে আমাদেরকে যেটা দেওয়া ছিল এরকম 3টি বর্গাকৃতি কাগজের মোট ক্ষেত্রফল কত, তাহলে আমরা একটা বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল পাইলাম ক স্কোয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে একটার ক্ষেত্রফলকে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে 3টার ক্ষেত্রফল পেয়ে যাব। অতএব 3টি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বা বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল সমান 3 গুণন ক স্কোয়ার, অর্থাৎ একটার ক্ষেত্রফল। তাহলে 3 ক স্কোয়ার বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তো এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এরপরে যদি আমরা 4 নম্বর প্রশ্নগুলো একটু লক্ষ্য করি, এখানে আমাদেরকে বলা আছে যে গাণিতিক বাক্য সত্য করার জন্য ক এর মান নির্ণয় করো। তাহলে গাণিতিক বাক্যগুলো সত্য করার জন্য ক এর মান কি করতে হবে, নির্ণয় করতে হবে। তাহলে দেখেন ক যোগ 9 ইকুয়াল 15, এটা আমাদের 1 নম্বরে দেওয়া আছে, 4-এর 1 নম্বরে। তো আমরা ক এর মান নির্ণয় করব। তাহলে ক ইকুয়াল কি হবে, আমাদের ডান পাশে আছে 15, বাম পাশে ছিল +9, তাহলে প্লাস থাকলে ইকুয়াল চিহ্নের ওই পাশে দেওয়া হবে মাইনাস। তাহলে 15, এখানে 15 ছিল, এই পাশে প্লাস, এই পাশে এসে মাইনাস। তাহলে 15 থেকে যদি 9 বাদ দিই তাহলে 6, অতএব ক ইকুয়াল 6। ঠিক আছে, এরপরে হচ্ছে ক ইকুয়াল ক মাইনাস 12 ইকুয়াল 15, ক মাইনাস 12 ইকুয়াল 15। ঠিক আছে, তাহলে আমাদের ডান পাশে আছে 15 আর বাম পাশে আছে -12, যেহেতু শুধু কর মান বের করব, তাহলে মাইনাস থাকলে ইকুয়াল চিহ্নের ডান পাশে যায় কি হয়ে যাবে, +12 হয়ে যাবে।
তাহলে 15 আর 12 যদি আমরা যোগ করি তাহলে 27, তাহলে ক এর মান কত? 27। আচ্ছা, এরপরে যদি আমরা 3 নম্বর প্রশ্নটা দেখি যে 2 গুণন ক ইকুয়াল 22। ঠিক আছে, 2 গুণন ক ইকুয়াল 22। তাহলে গুণন আকারে থাকলে বাম পাশে যদি গুণন আকারে থাকে তাহলে ডান পাশে যায় কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। অবশ্যই মনে রাখবো, বাম পাশে গুণন আকারে থাকলে ডান পাশে ভাগ হবে, অথবা যদি বাম পাশে ভাগ থাকে ডান পাশে গুণন হবে। ঠিক আছে, যেহেতু গুণন আছে তাহলে ভাগ হবে। তাহলে ক ইকুয়াল এপাশে 22 ছিল, তাহলে 2 যায় ভাগ হবে, তাহলে ভাগ 2। এখন যদি 22কে 2 দ্বারা ভাগ করি তাহলে 11, অতএব ক ইকুয়াল 11। এরপরে যদি 4 নাম্বার দেখি যে ক ভাগ 8 ইকুয়াল 7। তো এই পাশে যেহেতু ভাগ আকারে আছে তাহলে ডান পাশে যায় গুণন হবে। ঠিক আছে, ভাগের বিপরীত গুণনটা হয়ে যাবে। তাহলে ক ইকুয়াল 7, এই যে গুণন, এ পাশে ভাগ 8 ছিল, ও পাশে যায় গুণন 8। ঠিক আছে, তাহলে 27টায় 56, তাহলে ক ইকুয়াল 56। আচ্ছা, এরপরে যদি আমরা 5 নাম্বারটা দেখি, আমাদেরকে দেওয়া আছে যে 7 গুণন ফার্স্ট ব্র্যাকেট 8 যোগ ক ইকুয়াল 63। ঠিক আছে, তো আমরা তাহলে কি লিখব? এই যে 8 যোগ ক এটা লিখলাম, আর এই পাশে যে গুণন আকারে 7 আছে, তাহলে এই পাশে গুণন থাকলে ও পাশে যা ভাগ হবে, তাহলে এই পাশে ছিল 63, তাহলে 63 ভাগ 7। ঠিক আছে, তাহলে 8 যোগ ক ইকুয়াল 63 ভাগ 7। তাহলে এখন ক ইকুয়াল কত হবে? এই যে 63 ভাগ 7, তাহলে এ পাশে 8-এর সামনে কি ছিল? প্লাস ছিল, অর্থাৎ কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে, তাহলে ও পাশে যা কি হবে? মাইনাস হয়ে যাবে, তাই না? তাহলে 63 ভাগ 7 আগেই ছিল, তার সাথে এটা এপাশে প্লাস ছিল, এই পাশে এসে মাইনাস। এখন 63কে যদি 7 দ্বারা ভাগ করি তাহলে 7 নং 63 9 হয়, আর এখানে -8। ঠিক আছে, 9 থেকে 8 বাদ দিলে 1, তাহলে ক ইকুয়াল 1। এরপরে হচ্ছে 6 নাম্বার, ক - 4 ভাগ 6 ইকুয়াল 6। ঠিক আছে, তাহলে ক - 6 যেটা ছিল আমরা লিখলাম, আর এপাশে যে ভাগ 6 ছিল ও পাশে যায় গুণন 6 হয়ে যাবে। তাহলে এখানে 6 আর 6 যদি গুণ করি 6 6 36, তাহলে ক - 4 ইকুয়াল 36। তাহলে যেহেতু 4-এর সামনে মাইনাস আছে তাহলে ও পাশে যায় কি হয়ে যাবে? +4 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 36 আর 4 যোগ করলে 40, তাহলে ক ইকুয়াল কত? 40। আচ্ছা, এরপরে আমাদের সর্বশেষ যে 5 নাম্বার প্রশ্নটি আছে, আমরা যদি এটা একটু লক্ষ্য করি, দেখেন কি বলা আছে যে ক প্যাকেট বিস্কুট এবং 1 বোতল পানীয়ের মূল্য একত্রে খ টাকা। তাহলে কত প্যাকেট বিস্কুট? ক প্যাকেট বিস্কুট। তাহলে ক এর মান যদি 10 হয় 10 প্যাকেট বিস্কুট, ক এর মান যদি 2 হয় 2 প্যাকেট বিস্কুট, ক এর মান যদি 5 হয় 5 প্যাকেট বিস্কুট, তাই না? এবং 1 বোতল পানীয়ের মূল্য একত্রে খ টাকা। ঠিক আছে, এখন বলা হচ্ছে যে 1 প্যাকেট বিস্কুটের মূল্য 18 টাকা। 1 প্যাকেট বিস্কুটের মূল্য 18 টাকা, আর আমাদেরকে এখানে বলা আছে যে ক প্যাকেট বিস্কুট। ঠিক আছে, এরপরে 1 বোতল পানীয়ের মূল্য 12 টাকা। এখানেও বলা ছিল যে 1 বোতল পানীয়ের মূল্য, তাহলে এখানে আবার 1 বোতল পানীয়ের মূল্য দেওয়া আছে 12 টাকা। এখন ক নাম্বারে বলছি ক এবং খ সম্পর্ক একটি গাণিতিক বাক্যের মাধ্যমে আমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, তো দেখেন এখানে আমরা লিখেছি যে 1 প্যাকেট বিস্কুটের দাম দেওয়া আছে কত টাকা? 18 টাকা। আর আমাদেরকে এখানে প্রশ্নে বলা ছিল যে ক প্যাকেট বিস্কুট, তাহলে ক প্যাকেট বিস্কুটের দাম কত হবে? 1 প্যাকেট বিস্কুটের দাম যে 18, তাকে ক দ্বারা গুণ করতে হবে। তাহলে 18 গুণন ক ইকুয়াল কত হবে? 18 ক টাকা। ঠিক আছে, আবার এখানে দেখেন যে ক প্যাকেট বিস্কুট ও 1 বোতল পানীয়ের মূল্যে একত্রে, তাহলে কত হবে? ক প্যাকেট বিস্কুটের মূল্য 18 ক টাকা, আর 1 বোতল পানীয়ের মূল্য আমাদেরকে দেওয়া ছিল 12 টাকা। তাহলে 18 যোগ 12, 18 ক যোগ 12 টাকা। তাহলে ক প্যাকেট বিস্কুট ও 1 বোতল পানীয়ের মূল্য কত হবে? 18 ক যোগ 12 টাকা। কিন্তু আমাদেরকে বলছে ক এবং খ সম্পর্ক একটি গাণিতিক বাক্যের মাধ্যমে লিখতে হবে। অতএব গাণিতিক বাক্যটা কি হবে? 18 ক যোগ 12 ইকুয়াল খ। আমরা ক প্যাকেট বিস্কুট ও 1 বোতল পানীয়ের মূল্য আমরা কত পাইলাম? 18 ক যোগ 12। আমাদের প্রশ্নে কি বলছিল যে ক প্যাকেট বিস্কুট এবং 1 বোতল পানীয়ের মূল্য একত্রে খ টাকা, কিন্তু আমরা আবার পাইছি কত টাকা? 18 ক যোগ 12 টাকা। তাহলে আমরা লিখতে পারি অতএব গাণিতিক বাক্য 18 ক যোগ 12 ইকুয়াল খ, কারণ আমাদেরটাও ঠিক, ওনারা আবার প্রশ্নে যেটা দেওয়া ছিল ওনাদেরটাও ঠিক, তাহলে আমাদেরটা সমান ওনাদেরটা আমরা ধরতে পারি। তো এটাই হচ্ছে আমাদের গাণিতিক বাক্য। এখন আমাদের খ নাম্বারে কি বলছে যে খ এর মান নির্ণয় করো যখন ক ইকুয়াল 10। ঠিক আছে, খ এর মান নির্ণয় করতে হবে। দেখেন আমরা যদি 2 নাম্বার প্রশ্নটা দেখি, তাহলে গাণিতিক বাক্যটি যেটা আমরা ক নাম্বারে পাইছিলাম 18 ক যোগ 12 ইকুয়াল খ, আমরা এখানে কি করব?
আমরা হচ্ছে ক্ষয়ের মান নির্ণয় করব যখন ক ইকুয়াল 10 ধরে। তাহলে 18 গুণন কয়ের জায়গায় 10 ধরবো যোগ 12 ইকুয়াল খ। ঠিক আছে, তাহলে 18 আর 10 যদি গুণ করি তাহলে 18 10 180 যোগ 12, তাহলে 180 আর 12 যদি যোগ করি আমরা 192, অর্থাৎ 2 আর 0 যোগ করলে 2, 1 আর 8 9, আর এখানে আছে 1, 192 ইকুয়াল খ। তাহলে খটা আমরা বাম পাশে নিয়ে আসবো আর হচ্ছে 192টাকে ডান পাশে নিয়ে যাবো, অর্থাৎ খ ইকুয়াল 192। y ইকুয়াল 10 ধরলে ক্ষয়ের মান পাই আমরা 192। ঠিক আছে, এখন আবার 3 নম্বরে বলা আছে যে কয়ের মান নির্ণয় করো যখন খ ইকুয়াল 120। এখন আমরা কয়ের মান নির্ণয় করব ক্ষয়ের মান 120 ধরে। তো দেখেন তাহলে গাণিতিক বাক্যটি যেটা ক নাম্বারে পেয়েছিলাম 18 ক যোগ 12 ইকুয়াল খ। এখন খর জায়গায় কত বসাবো? 120 বসাবো। তাহলে 18 ক যোগ 12 ইকুয়াল 120, খর জায়গায় 120 বসাইলাম। তাহলে 18 ক ইকুয়াল কত হবে? 18 কর সাথে প্লাস 12 ছিল, তাহলে এই পাশে যা মাইনাস 12 হবে, অর্থাৎ 120 মাইনাস 12। আমরা যদি এখন 120 থেকে 12 বিয়োগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 108। তাহলে 18 ক ইকুয়াল 108। এখন কর সাথে 18 কি আকারে আছে? গুণন আকারে আছে। তাহলে গুণন থাকলে ওই পাশে যা কি হবে? ভাগ হবে। তাহলে 108 আপনার এই পাশে আছে, তাহলে ভাগ 18। এখন যদি 108কে 18 দ্বারা আমরা ভাগ করি তাহলে পাই হচ্ছে 6, অতএব ক ইকুয়াল 6। তো আশা করি আমাদের আজকের যে প্রশ্নগুলো ছিল আমরা এগুলো বুঝতে পেরেছি। তো কোথাও যদি সমস্যা মনে হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবা, আমরা অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।